একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সুলতানপুর হানিফ মিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের করোনা মহামারীর কারণে তোমরা সবাই অবগত আছো, আজকে মার্চের 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। আজ যদি সেই পরিস্থিতি না হতো তাহলে আজকে হয়তো তোমাদের নবীনবরণ হতো, আর সেই নবীনবরণে আমরা সকল শিক্ষক শিক্ষার্থী একসাথে অনেক আনন্দ হতো, অনেক মজা হতো। কিন্তু আমরা পরিস্থিতির কারণে সেই কাজটি আমরা করতে পারিনি। তাই বলে আমরা পাঠদান প্রক্রিয়াটা একেবারে বন্ধ রাখবো তাতে তো হয় না। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আসো, প্রথমে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছো, তোমাদের সাথে আমারও পরিচয় নেই, আবার আমাকেও হয়তো তোমরা সবাই চেনো না, আবার কেউ কেউ হয়তো আমাকে চেনো, যারা এখান থেকে আসছো তারা নিশ্চয়ই আমাকে চেনো। তো প্রথমে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি আশিস কুমার মজুমদার, লেকচারার ফিজিক্স, এই প্রতিষ্ঠানেই আছি 2000 সাল থেকে। আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াবো, তবে সেটা শুরু করার আগে তোমাদেরকে আমি আজকে বিভিন্ন পদার্থবিজ্ঞান বিষয় সম্পর্কে একটু ধারণা দেব। কারণ তোমরা সবেমাত্র একাদশ শ্রেণীতে প্রবেশ করেছো, এখনও তোমরা এর ক্যারিকুলাম বা বিষয় সম্পর্কে অবগত নও, হয়তো অনেকে এখনও বইও কেনো নেই। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো, বাজারে বিভিন্ন লেখকের বই আছে, তোমরা একটা বই অন্তত প্রাথমিকভাবে একটা বই কিনে নেবে। তো আসো, আমরা এই বিষয় সম্পর্কে, শুধু আমরা পদার্থবিজ্ঞান বিষয় সম্পর্কে একটু বলি। তোমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছো তখন পদার্থবিজ্ঞান একটা বিষয় ছিল এবং সেখানে ছিল 100 নাম্বার। তার মধ্যে তত্ত্বীয় ছিল 75 আর ব্যবহারিক ছিল 25। এই দুটো মিলে হচ্ছে 75। এই যে ইন্টারমিডিয়েটে এসে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একাদশ শ্রেণীতে এসে তোমরা পদার্থবিজ্ঞানের দুটো বিষয় পাবা, একটা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আগে একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা পড়ানো হতো আর দ্বাদশ শ্রেণীতে এসে দ্বিতীয় পত্রটা পড়ানো হতো। কিন্তু এখন সরকারের ক্যারিকুলাম অনুযায়ী একই ক্লাসে, অর্থাৎ একাদশ শ্রেণীতেও আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই পড়ব, আবার দ্বাদশ শ্রেণীতে গিয়েও আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই পড়ব। এখানে প্রথম পত্র 100 নাম্বার, এখানে তত্ত্বীয় থাকবে 75 আর ব্যবহারিক থাকবে 25 নাম্বার। ঠিক একইভাবে দ্বিতীয় পত্র একইভাবে 75 এবং 25 নাম্বার। আসো, আমরা আজকে শুধুমাত্র শুরুটা করব আমরা তোমাদের সাথে, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে প্রথমে আসছো, তোমাদের সাথে পরিচিত এরকম একটা টপিকস নিয়ে আমরা আজকে আলাপ করি। আজকে আমরা যে অধ্যায়টি আলাপ করব সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। আমি এই টপিকসটা বেছে নিলাম এই কারণে, এই টপিক সাথে তোমরা পরিচিত, তোমরা নবম দশম শ্রেণীতে এর সাথে পরিচিত ছিল, এটা তোমাদের সপ্তম অধ্যায়ে আছে। আর আরও একটা কারণ আছে, দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী এই অধ্যায়টি আরেকবার পুনরালোচনা করার জন্য তারা অনুরোধ করেছিল অনলাইনের মাধ্যমে। তাদের কথা চিন্তা করে এবং তোমাদেরকে একসাথে তোমাদেরও কাজে লাগবে, এই কারণে আমরা শুরু করে দিলাম। তো আসো, এই পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটিতে আমরা দুটো অংশে ভাগ করব। একটা অংশের মধ্যে আছে স্থিতিস্থাপকতা অংশটুকু আছে, আরেকটা আছে প্রবাহী পদার্থ অংশটুকু। আমরা আজকে স্থিতিস্থাপকতা নিয়ে আলাপ করব। স্থিতিস্থাপকতা এই টপিকসটিকে আমরা 2 দিনে পড়ব। আজকে আমরা শুধু কেবল জাস্ট স্থিতিস্থাপকতা জিনিসটা কি, এটা কেন হয় এবং স্থিতিস্থাপকতার সম্পর্কিত কয়েকটা রাশি সম্পর্কে জানব। আর আগামী ক্লাসে আমরা এর বিস্তারিত যাব। তো আসলে শুরু করি প্রথমে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের এমন একটি ধর্ম যে ধর্মের কারণে বল প্রয়োগে বস্তু বিকৃত হয়
আর বিকৃতিকারী বল অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি আবারও বলছি, স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের এমন একটি ধর্ম যে ধর্মের কারণে বল প্রয়োগে বস্তু বিকৃত হবে, আবার বিকৃতিকারী বল অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তোমরা তোমাদের আশেপাশে এরকম অনেক ঘটনাই দেখতে পাচ্ছ, যেমন একটা রাবারকে টানলে কি হবে? লম্বা হবে। আবার ছেড়ে দাও, সে তার আগের অবস্থায় চলে আসবে। তাহলে আমি টানলাম মানে কি? বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করতে কি হয়েছে? এটা লম্বা হলো, তার মানে সে বিকৃত হলো। আবার ছেড়ে দিলাম মানে বল অপসারণ করলাম, বিকৃতিকারী বল অপসারণ করলাম, সে তার পূর্বের অবস্থায় ফিরে আসলো। এই যে বল প্রয়োগে বস্তু বিকৃত হয় আর বিকৃতিকারী বল অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ঘটনাকেই বলা হয় কি? স্থিতিস্থাপক। এটা সম্পর্কে তোমরা পরিচিত, নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। এখন তোমরা সেখানে পড়ো নাই এই ঘটনাটি কেন ঘটে। আজকে আমরা জানবো এই স্থিতিস্থাপকতা ধর্মটা, এই ধর্মটার কারণটা কি, কেন বল প্রয়োগে সে বিকৃত হয়, আর বিকৃতিকারী বলটা অপসারণ করলে কেনই বা সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা জানি সকল পদার্থে অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত, আর এই অণুগুলির মধ্যে রয়েছে আন্তঃআণবিক দূরত্ব। কঠিন বস্তুর ক্ষেত্রে কম, তরলের ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি, বায়ুর ক্ষেত্রে আরেকটু বেশি। আমি আবার বলছি, প্রত্যেক পদার্থই অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত, আর এই অণুগুলির মধ্যকার রয়েছে কি? আন্তঃআণবিক দূরত্ব। এছাড়া অণুগুলি পরস্পরকে মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল দ্বারা, এদের মধ্যে রয়েছে আকর্ষণ এবং বিকর্ষণ বল। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের লব্ধি বল যেটা, সেটাকে আমরা বলেছি আন্তঃআণবিক বল। আবার বলছি, কোনো পদার্থের অণুসমূহের মধ্যাকার পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বলের লব্ধি বলটাই হচ্ছে কি? আন্তঃআণবিক বল। সাম্য অবস্থার ক্ষেত্রে এই আন্তঃআণবিক বলটা, নেট বলটা থাকে শূন্য। আবারও বলছি, সাম্য অবস্থার ক্ষেত্রে, স্বাভাবিক অবস্থায় অণুসমূহের মধ্যাকার আন্তঃআণবিক বলটা থাকে, নেট বলটা থাকে শূন্য। আমি যদি বল প্রয়োগে কোনো বস্তুকে যখন বিকৃত করি, তখন কি ঘটনা ঘটে? যেমন আমি যদি এই দূরত্বটা, দুটো অণুর মধ্যবর্তী দূরত্বটা কিন্তু কমানোর চেষ্টা করি, আবারও বলছি, দুটো অণুর মধ্যবর্তী দূরত্বকে যখন কমানোর চেষ্টা করি, তখন সেখানে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, অর্থাৎ একটা অণু আরেকটা অণুকে ঠেলবে। বল প্রয়োগে যখন তাকে আমি বিকৃত করব, তখন সে সংকুচিত হবে, এবং সাথে সাথে কি হবে? সাথে সাথে তার মধ্যে যদি বিকর্ষণ বলটা তৈরি হবে, যে বলটা তাকে তার পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার চেষ্টা করবে। আমি যখন বলটা অপসারণ করব, তখন সে তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। ঠিক একইভাবে উল্টোটাও ধরি, যখন আমি এই আন্তঃআণবিক দূরত্বটাকে বাড়ানোর চেষ্টা করব, অর্থাৎ একটা অণু থেকে আরেকটা অণুকে দূরে নেওয়ার চেষ্টা করব, তখন এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। আর এই আকর্ষণ বলের কারণেই সে কি করবে? তার পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। যেই আমি তার বাহ্যিক বলটা অপসারণ করব, সে তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে আমরা কি পেলাম? যে দুটো অণু বা অণুসমূহের মধ্যকার দূরত্ব যদি আমরা সংকুচিত করতে চাই, তখন অণুগুলির মধ্যে আকর্ষণ ধর্ম সৃষ্টি হবে। আর যখন অণুগুলির মধ্যবর্তী দূরত্ব বাড়াতে চাইব, তখন সেখানের মধ্যে কি হবে? দূরত্ব বাড়ালে সেখানে আকর্ষণ বল সৃষ্টি হবে, এবং দূরত্ব কমালে সেখানে বিকর্ষণ বল সৃষ্টি হবে। আর এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের কারণেই স্থিতিস্থাপকতা সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো স্থিতিস্থাপকতা কেন ঘটে। আসো আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত কতগুলি রাশি সম্পর্কে আমরা জানি। যেমন এগুলি তোমরা নবম দশম শ্রেণীতে এগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এসেছো। পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপক সীমা, অসহ বল, বা বিভিন্ন ধরনের বিকৃতি, বিভিন্ন ধরনের পীড়ন সম্পর্কে আজকে আমরা সেগুলি একটু রিভিউ করব। আসো প্রথমে পীড়নটা কি। আমরা জানি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় পীড়ন। আরেকটু বলছি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত প্রতিক্রিয়ামূলক বলকে বলা হয় কি? পীড়ন। যেমন ধরো একটা বস্তুর ক্ষেত্রফল হচ্ছে a, তার উপর আমি f পরিমাণ বল প্রয়োগ করি। তাহলে যদি আমি a ক্ষেত্রফলের উপর যদি f পরিমাণ বল প্রয়োগ করি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান হবে কত? f ডিভাইডেড বাই a। f ডিভাইডেড বাই a। তাহলে পীড়নকে আমরা বলবো যে পীড়ন ইকুয়াল টু হচ্ছে কত?
পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আমরা এর মাত্রাও বের করতে পারি। আচ্ছা যাক, মাত্রা লাগবে না, এগুলি তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে আসছো, আমি আর সেদিকে যাচ্ছি না। এবার সব বিকৃতি কি? বিকৃতি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রা যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় বিকৃতি। আবারও বলছি, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় কি? বিকৃতি। বিকৃতি একই জাতীয় দুটো রাশির অনুপাত, এই জন্য এর একক এবং মাত্রা কোনোটাই নেই। তাহলে আমরা স্থিতিস্থাপক সংখ্যার দুটো সংজ্ঞা জানলাম, একটা হচ্ছে পীড়ন, একটা হচ্ছে বিকৃতি। আসলে স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা হচ্ছে সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগে কোনো বস্তুকে বিকৃত করার পর বিকৃতিকারী বল যখন অপসারণ করব, বস্তুটি তখন তার পূর্বের অবস্থায় কি হবে? ফিরে আসবে। বলের এই সর্বোচ্চ মানটাকে বলা হয় কি? স্থিতিস্থাপক সীমা। আমি আবারও বলছি, সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করলে কোনো বস্তু বিকৃত হয় এবং বিকৃতিকারী বলটা অপসারণ করলে বস্তুটি তার পূর্বে অবস্থায় ফিরে আসে, বলে সেই সর্বোচ্চ মানটাকে বলা হয় কি? স্থিতিস্থাপক সীমা। যেমন ধরো একটা বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, আমি আবার যখন 10 নিউটন বল প্রত্যাহার করে নিলাম, বস্তুটি তার পূর্বে অবস্থায় ফিরে আসছে। দেখা যাচ্ছে আমি 11 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটি বিকৃত হলো, 11 নিউটন বল প্রত্যাহার করে নিলাম, বস্তুটি তার পূর্বে অবস্থায় আবার ফিরে আসলো। কিন্তু 12 নিউটন বল প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে যে বস্তুটি বিকৃত হলো, কিন্তু সে তার পূর্বে অবস্থায় পুরোপুরি ফিরে আসলো না। তাহলে আমি স্থিতিস্থাপক সীমা বলবো কাকে? 11 নিউটনকে। কারণ 11 নিউটন হচ্ছে সর্বোচ্চ মান, যে মান প্রয়োগ করার পর বস্তুটি কি হলো? বিকৃত হলো, আর বিকৃতিকারী বলটা অপসারণ করার পর বস্তুটি তার পূর্বে অবস্থায় সম্পূর্ণভাবে ফিরে আসবে, সেটাকে বলবো আমরা কি? স্থিতিস্থাপক সীমা। এবার আসো অসহ বল। অসহ বলটা কি? অসহ বল হচ্ছে সর্বাপেক্ষা কম যে বল প্রয়োগে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেই বলটাকে আমরা বলবো কি? অসহ বল। আমি আবারও বলছি, সর্বাপেক্ষা কম যে বল প্রয়োগে বিকৃত করার চেষ্টা করলে স্থিতিস্থাপক বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই বলটাকে বলবো অসহ বল। যেমন একটু আগে আমরা বলছি যে একটা বস্তু স্থিতিস্থাপক সীমার কথা বলছি, কত? 11 নিউটন নাকি? আমরা ধরে নিলাম আর কি, 11 নিউটন। এখন দেখা যাচ্ছে আমি 12 নিউটন বল প্রয়োগ করার পরে সে বিকৃত হয় কিন্তু পুরোপুরি ফিরে আসে না, বা 13 নিউটন বল প্রয়োগ করছি তাতেও বিকৃত হয় কিন্তু পুরোপুরি ফিরে আসে না, কিন্তু 14 নিউটন বল প্রয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে সে ছেড়েই গেছে বা ভেঙে গেছে, তাহলে 14 নিউটনটা বলতে বলবো আমরা কি? অসহ বল। মানে এই বলটা সে কি করতে পারতেছে না? সহ্য করতে পারতেছে না। এই যে বলের এই সর্বনিম্ন মানটাকে আমরা কি বলবো? অসহ বল। তাহলে আমরা পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপক সীমা এবং অসহ বল এই জিনিসগুলি সম্পর্কে জানলাম। আজকে আমরা শুধুমাত্র স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা দিলাম তোমাদেরকে। আগামীকালকে আমরা বিভিন্ন ধরনের পীড়ন আছে, দৈর্ঘ্য পীড়ন আছে, তারপরে আয়তন পীড়ন আছে, আয়তন বিকৃতি আছে, দৈর্ঘ্য বিকৃতি আছে, তারপরে কৃন্তন বিকৃতি আছে, কৃন্তন পীড়ন আছে, হুকের সূত্র আছে, পয়সের সূত্র আছে। এগুলি নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা তোমাদেরকে আলোচনা করবো। তোমরা একটু দেখে আসবা বইটা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আজকে সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।